ওকে, আমরা গত ক্লাসে আর্টিকেল রাইটিং মানে কন্টেন্ট রাইটিং প্রসেস শুরু করছিলাম। কন্টেন্ট রাইটিং আমি কিভাবে কন্টেন্ট লিখব, কন্টেন্ট কি কি টাইপের হয় এটা আমরা দেখছিলাম। শুধু কন্টেন্ট রাইটিং বললে আমরা মনে করি যে হয়তো কোনো ওয়েবসাইটের জন্য জাস্ট কিছু লেখা, তাই না? গত ক্লাসে যারা অ্যাটেন্ড করছিলেন তারা আমরা প্রসেসটা বুঝছি যে কন্টেন্ট রাইটিং শুধু এতটুকু না। কন্টেন্ট রাইটিং বলছে আমি কিছু লিখবো, এটার যে একটা পরিকল্পনা থেকে শুরু করে কন্টেন্ট লেখা, তারপরে এটা আবার এডিটিং করা, ঠিক আছে, প্রুফ রিডিং করা, তারপরে কি কি টাইপের কন্টেন্ট হয়, ইউটিউবে ভিডিও তৈরি করবো, এর জন্য যে স্ক্রিপ্ট লিখবো, কি করবো ভিডিওতে, এটাও কন্টেন্ট। ইউটিউবের জন্য যে ডেসক্রিপশন লিখবো, এটাও একটা কন্টেন্ট। আমি ক্লায়েন্টকে প্রপোজাল পাঠাবো, প্রপোজালের জন্য যে টেক্সটগুলো লিখতেছি, এটাও কন্টেন্ট। কাউকে আমি ইমেল করতেছি, ইমেলে কি লিখতেছি, এটাও কন্টেন্ট। কন্টেন্ট রাইটিং এর পরিধিটা অনেক বড় এবং অনেক গুরুত্বপূর্ণ। কন্টেন্ট রাইটিং ইটসেলফ একটা বড় ধরনের পেশা, যেটা অনেকেই এটাকে নিয়ে ভালো টাকা ইনকাম করতেছে। শুধু কন্টেন্ট রাইটিংই করে, অন্য কিছু করার প্রয়োজন পড়ে না, এই টাইপের আছে। যেমন আপনার ফাইবারে কাজ করতেছেন, তাই না? এরকম কন্টেন্ট রাইটিং এর জন্য আলাদা মার্কেট প্লেস আছে, ওইখানে ওনারা শুধু কন্টেন্ট রাইটিং সার্ভিসটাই দেয়। ওইখানে কিরকম নেয়, 1000 শব্দের জন্য কেউ কেউ $30, $60, এরকম $50 এরকমও নেয় 1000 ওয়ার্ডের জন্য। আর বাংলাদেশে যদি আপনি এটা করেন তাহলে সর্বনিম্ন 1000 টাকা পাবেন, আবার এর চেয়ে অনেকে কম দিতে পারে। মানে 1000 টাকা যারা নিচ্ছে আপনার কাছ থেকে, উনি জানে আপনি লো কোয়ালিটি আর্টিকেল দিবেন, হাই কোয়ালিটি দিবেন না। বাংলাদেশ থেকে 1000 টাকায় নেয়, তো 3000 ওয়ার্ড নিলে 3000 টাকা, 3000 টাকা আপনাকে দিয়ে যে আর্টিকেল নিচ্ছে উনি তারপরে জানে এটা লো কোয়ালিটি হবে, ঠিক আছে? বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা ধরি, বাইরের গুলো বাদ দিলাম। বাইরে ধরেন 1000-এর জন্য 5000, 10,000 টাকাও নেই। আমরা যদি বাংলাদেশ ধরি, বাংলাদেশে অ্যাফিলিয়েট মার্কেটের প্রচুর আছে। এখানে একটা বড় ধরনের চাহিদা, সকল অ্যাফিলিয়েট মার্কেটের বড় ধরনের একটা চাহিদা হচ্ছে কন্টেন্ট আর্টিকেল। কারণ ওনার ওয়েবসাইটের মেইন জিনিসটা কি? আর্টিকেল। যারাই দেখবেন 50,000 টাকা ইনকাম করতেছে মাসে, তারও কিন্তু আর্টিকেল লাগে, তার আরও বেশি লাগবে, কারণ উনি মজাটা পেয়ে ফেলছে, এখন ওনার আর্টিকেল বেশি বেশি দরকার, ঠিক আছে? তো মান্থলি অ্যাভারেজে অনেকে 20-30টাও আর্টিকেল পোস্ট করে। তো যদি আপনি কারো এরকম একটা অর্ডার মানে কাউকে ধরতে পারেন ওনার মাসে 30টা আর্টিকেল লাগে, আপনি 3000 টাকা করে যদি করেন, প্রতিদিন একটা আর্টিকেল লিখতে পারলে মাস শেষে একটা ভালো পরিমাণ চলে আসতেছে না? প্রতিদিন একটা না, যদি আপনি সপ্তাহে 2টা করেও করেন, তারপরে মাস শেষে 12 টাকা চলে আসবে এই সেন্সে। তো যদি আমি ভালো একটা আর্টিকেল লিখতে পারি তাহলে হবে না? এখন আমি ভালো আর্টিকেল লিখতে পারবো না, প্রবলেমটা কোথায়, কেন লিখতে পারতেছি না? এই প্রবলেমটা আমরা আগেই বলছিলাম, যে কোনো একটা কিছু প্রবলেম আমরা বের করব, এটার সলিউশন বের করব, তাই না? প্রবলেম আইডেন্টিফাই করব, তার সলিউশন বের করব, তাহলে আমার কি সমাধান হয়ে গেল। আমরা গত ক্লাসে যে ভিডিওটা ছিল, যারা দেখেন নাই দেখে নেবেন, এখানে আমরা এটা নিয়ে শুরু করছিলাম প্রসেসটা। শুরুতে কি ছিল, ইন শর্ট আমরা কিওয়ার্ড রিসার্চ করার পর একটা ফাইল পাইছিলাম, আমরা ফাইলটা দেখি, আবার ডাউনলোড ছিল যাদের আমরা নিলাম, যে কিওয়ার্ড রিসার্চ, তাই না? এই ফাইলগুলোতে ছিল। এখান থেকে যারা রিসার্চ করছে তারা এরকম ফাইল দিয়েছে, আমরা ওইখান থেকে একটা টপিক ধরে তারপর আমরা কিওয়ার্ড রিসার্চ করি, তাই না? এরকম সবারই তো ফাইল বের হয়েছে। তো ফাইল থেকে আমরা কি করছি, সার্চ ভলিউম যেটা আমরা কিওয়ার্ড রিসার্চ দেখলাম 10 থেকে 250, এর উপরে যা আছে আমার এগুলো একটা থাকবে না, কারণ যেহেতু আমি নতুন, আমি 250 উপরে 260ও রাখবো না। এগুলো আমার কন্টেন্ট মানে কিওয়ার্ড রিসার্চ থেকে বাদ চলে যাবে, কন্টেন্ট প্ল্যানিং এর আগে বাদ দিয়ে দেবো আমি। তারপর আমি কেজিআরটা বের করে এটাকে শর্ট করে দেব। এটা করার পরে কেজিআর 0, তার মানে অনলাইন টাইটেলও 0 বাড়বে, অনেক 1 বাড়বে, 2 বাড়বে, স্বাভাবিক এরকম থাকবে, তাই না? তো এই যে যখন আবার ইয়ার থাকবে, এগুলো আমাকে আগেই বাদ দিতে হবে, আমি এগুলো অ্যাড করবো না প্রথম থেকেই। তখন আমি এগুলো পাচ্ছি কি, এই কিওয়ার্ডগুলো ইজি টু র্যাঙ্ক কিওয়ার্ড না? এখন আমরা যে কিওয়ার্ডগুলো সামনে দেখতেছি, এগুলোতে আমি ইজিলি র্যাঙ্ক করতে পারবো, এখন আমার কন্টেন্ট লেখা যাইতে পারে, ঠিক আছে? এখন আমি কিওয়ার্ড পাইছি, কিওয়ার্ড পাওয়ার পরের প্রসেসটা হচ্ছে আমাকে এবার কন্টেন্ট লিখতে হবে, আর্টিকেল লিখতে হবে। এজন্য আমরা এই কিওয়ার্ডটা নিয়ে বলছিলাম যে কয়েকটা ফেজ আমাদের পার করতে হবে একটা ভালো আর্টিকেল লেখার জন্য। প্রথম ফেজটা বলছিলাম রিসার্চ ফেজ। এখানে অনেকে গত ক্লাস করেন নাই, তাইলে ভিডিও দেখলেও বুঝতে পারবেন যে একটা বলছিলাম রিসার্চ ফেজ। আমি কি লিখবো, আমি পাইছি এটা। সাপোজ আমি এটাও যদি না ধরি, মনে করেন আমি ধরলাম বেস্ট কি হতে পারে, মাউস, আমার হাতেই তো মাউস আছে, তাই না? আমি ধরলাম বেস্ট গেমিং মাউস, এটা হলো আমার কিওয়ার্ড। আমি এটা নিয়ে লিখবো,
এখন এই বিষয়টা সম্পর্কে আমার জানতে হবে না, যেটা আমি লিখবো, আমি না জানলে কীভাবে লিখবো? তাহলে এটা নিয়ে আমাকে রিসার্চ করতে হবে, স্টাডি করতে হবে। প্রথমে আমি এটার জন্য কি করব, প্রথমে গুগলেই সার্চ দেব, দেওয়ার পর এখানে অনেক ওয়েবসাইট চলে আসতেছে না, এই সংক্রান্ত কিন্তু তথ্য ওনারা দিচ্ছে। আর আমরা যদি কিওয়ার্ডটা এটা হয়, ওনারাই কিন্তু আমার কম্পিটিটর এখন বর্তমানে। আমি সবসময় টপ 10 যে কম্পিটিটর এটা নিয়ে দেখব, এই টপ 10 যে কম্পিটিটরগুলো আছে আমি এদের সাইটগুলো ভিজিট করব প্রথমে। এটা হচ্ছে আমার রিসার্চ ফেজ, আমি এগুলো নিয়ে রিসার্চ করব আসলে কে কতটুকু কাজ করছে। এখন আমি কন্টেন্ট লিখবো এই কিওয়ার্ডে, কত ওয়ার্ডে লিখবো এটা আমাকে কে বলে দিবে? এই যে আমার টপ 10 এর যে এভারেজটা আমি এটা ধরবো, ঠিক আছে? এগুলো বের করার জন্য ফ্রি ওয়ে আছে, পেড ওয়ে আছে। ফ্রি ওয়ে হচ্ছে আমি যে প্রত্যেকটা ওয়েবসাইট যাব, ওনার কন্টেন্ট এ থেকে জেড পর্যন্ত কপি করবো, এখান থেকে ধরবো একদম শেষে গিয়ে পুরোটা কন্টেন্ট কপি করব, করে ওয়ার্ডে জাস্ট নিয়ে পেস্ট করে দিলাম। আমার ওয়ার্ডে বলে দিচ্ছি, মাইক্রোসফট ওয়ার্ডের নিচে লেখা আসতেছে না এত ওয়ার্ড আছে, আমি 10টা ওয়েবসাইটের যে নাম্বারটা এটা যোগ করে 10 দিয়ে ভাগ দিলেই এভারেজ বের হয়ে গেছে। এটা হচ্ছে একটা ওয়ে যেটা আমরা ফ্রিলি করবো, সবাই তো আমরা এখন ফ্রিতে আছি। আর যারা মোটামুটি একটু অভিজ্ঞ, যারা কন্টেন্ট আর আসলে প্রফেশনাল লেখে, তারা করে কি, এই কিওয়ার্ডটা নেবে। কন্টেন্ট লেখার জন্য অনেক টুলস আছে যেগুলো হেল্প করে আপনাকে। এর ভিতর একটা আছে ফ্রেজ, ঠিক আছে? এটা কি আপনাকে কন্টেন্ট লিখতে হেল্প করে, এইটা, হ্যাঁ, এটা আপনাকে কি করে, কন্টেন্ট লিখতে হেল্প করে, আপনাকে অনেক রিকমেন্ডেশন দেয়। তারপর আছে সার্ফার এসইও, এগুলো আপনাকে হেল্প করবে। সার্ফার এসইও, তো আপনি সার্ফার এসইওতে একটা অপশন পাবেন, ফ্রি কন্টেন্ট আউটলাইন জেনারেটর। আউটলাইনটা করে দিবে আসলে কি কি লেখা প্রয়োজন। তখন আমি যদি এখানে এসে লিখি ফ্রি গেমিং মানে বেস্ট গেমিং মাউস, তখন আমাকে বলে দিবে আসলে আউটলাইনে আমার এই এই জিনিসগুলো থাকা দরকার, ঠিক আছে? টোটাল বিষয়টা উনি এরকম করবে। ফ্রিতে অত বেশি পাবেন না, একটা মোটামুটি আপনাকে আউটলাইন দিবে। তো আমরা যদি ফ্রেজে চলে যাই, ফ্রেজ, এখানে যদি আমি গিয়ে এটা দিয়ে দিই, শুধু কিওয়ার্ডটা দিলাম, ঠিক আছে? আসলে আমরা বলছিলাম ডিজিটাল মার্কেটিং করবো, আমরা অনেক সময় স্মার্ট ওয়ার্ক করবো হার্ড ওয়ার্ক থেকে, সহজে আমার জন্য যাতে চলে আসে। আসলে আমি কি লিখতেছি, আপনার এখন যদি আমি বলি গেস্ট মাউস নিয়ে লেখেন, আপনি বলবেন না আমি কি লিখবো, এটাই তো জানি না। কমন একটা প্রবলেম না, কি লিখবো কিভাবে লিখবো, এই তো কি লিখবো কিভাবে লিখবো এটা জানলেই তো আমি আর্টিকেল লেখা শুরু করতে পারতেছি। তো এখন আমি চাইলে কি লিখবো, এটার জন্য গুগলে গিয়ে সার্চ করলাম, 10টা আর্টিকেল পড়লাম, পড়ার পরে আমি জানবো আসলে ওনারা এই তথ্যগুলো দিচ্ছে, আমি বোঝার চেষ্টা করবো কি দিচ্ছে। আর যদি আমি ফ্রি পেড টুলে চলে যাই, তাহলে আমাকে বলতেছে এটার জন্য এভারেজ ওয়ার্ড কাউন্ট দরকার 3000 ওয়ার্ড। আমি কত ওয়ার্ডে লিখবো এটা নিয়ে, এটা আমার জানতে হবে না। আমি ওই যে 10টা সাইট বের করবো, ওদের এভারেজটা দিয়ে দেখবো, এভারেজে বার করলে এরকম আসবে, এভারেজে 3000 ওয়ার্ড করে লিখতেছে, তার মানে আমি টার্গেট করবো কি 3000 করতেছে, তার মানে আমি এবার করবো 3.5 বা 4000 টাকা ওয়ার্ড বেশি। কারণ উনি দৌড়াতেছে 1.5 কিলোমিটার, আমি ওনাকে পিছনে ফেলাতে চাই না, তাহলে ওনার চেয়ে আমি জোরে দৌড় দিব। তাহলে আমি এবার কত ওয়ার্ডে লিখবো এটা বুঝতে পারছেন? আমি এবার এভারেজটা করবো, আমি ফ্রিতে করতে পারি, পেডও করতে পারি, কিন্তু পেড টুলে আমাকে কয়েক সেকেন্ডে সবকিছু দিয়ে দিচ্ছে, যেটা আমার ম্যানুয়ালি করতে হবে যদি ফ্রিতে যাই। তো আমি পাচ্ছি 3000 ওয়ার্ড, তার মানে আমি এবার প্ল্যানিং করবো 4000 ওয়ার্ডের। এখন হলো তারপরে এইখানে আমার টোটাল বলে দিচ্ছে এই ওয়ার্ড, এটা কিন্তু হাই কম্পিটিটিভ একটা কিওয়ার্ড। এখন বলতেছে হেডার থাকবে 60টা, লিঙ্ক এতগুলা, এবং অন্য অন্য ওয়েবসাইট, এই যে 1 নম্বরে আছে, র্যাঙ্কিং 1 নম্বর আছে এই ওয়েবসাইট, ওনার ডিএ কত, উনি লিঙ্ক কতগুলো করছে, তারপরে ওয়ার্ড কাউন্ট কত, ওনার হচ্ছে 3000 ওয়ার্ড, এবং উনি কি কি দিছে, টপিকগুলো কি করছে, এই আর্টিকেলটা লিখতে গিয়ে কি কি টপিক আলোচনা করছে, এগুলো সব চলে আসছে, তাই না? এই যে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমি চাইলে আবার ওনার আউটলাইনটা আমি আমার প্ল্যানিং এর জন্য নিতে পারি। এই যে আউটলাইন, আসলে আমি কি কি লিখবো, এই টপিকগুলো দিয়ে আমি চাইলে লিখতে পারি যে ইজ এ ওয়্যারলেস মাউস গুড ফর গেমিং। এই সাইটগুলো বেশিরভাগই অ্যামাজন করে, আপনি সাইটে গেলেই বুঝতে পারবেন ওনার সাইটটা। আমি যদি ওনার সাইটটাই ভিজিট করি, ঠিক আছে, এখানে ক্লিক করলে ওনার সাইটে চলে যাব,
তো আমি এখানে গিয়ে যদি এই যে যেই অপশনগুলো আছে এখানে ক্লিক করলে তো প্রত্যেকটা আসতেছে, তারপরে আমার কিন্তু উনি আলাদা একটা বাটনও দিয়ে দিবে ভিউ ডিল, ঠিক আছে। এই দেখেন অ্যামাজন, অ্যামাজন না, তো মোটামুটি ম্যাক্সিমামই দেখবেন অ্যামাজনই টার্গেট করতেছে। অ্যামাজনেরটা ভালো, ট্রাস্টেড একটা কোম্পানি, এই জন্য সবাই চায় এগুলো ইউজ করতে। এছাড়া প্রচুর কোম্পানি আছে, ওনার পুরো আউটলাইনটা আমি পেয়ে যাচ্ছি। এটা আমি পেড টুলও থাকলে পাই, আবার যদি এখানে করি যে এখানে আউটলাইন চলে আসছে, দেখছেন। মানুষ তো স্যার অরিজিনাল এই কন্টেন্টগুলো মানে আর্টিকেলগুলো দেখাই সাইটগুলোতে এখন আমি কিন্তু এখন আর্টিকেল লেখা শুরু করি নাই, আমি কি করতেছি রিসার্চ পেজে আসছি। এখন কি লিখবো, কিভাবে লিখবো এটা আমার জানতে হবে না, আমি এটা জানতেছি কি লিখবো। আমি বেস্ট গেমিং মাউস নিয়ে লিখবো। এটা যদি আমি না বুঝি তাহলে আমি চলে যাব কোথায়, গুগল ট্রান্সলেটে। আসলে বেস্ট গেমিং মাউস দিয়ে কি বোঝায়, অনেক না, এটা তো ইজি একটা জিনিস মাউস, কিন্তু অনেক কিওয়ার্ড আপনি বুঝবেন না, তখন কি করবেন। আমরা তো প্রত্যেকটা আপনাকে বুঝাবেন, প্রত্যেক কিওয়ার্ড ধরে আমি একটা দিয়ে বুঝাচ্ছি, তখন কি করবেন, তখন আপনি চলে আসবেন এখানে ইংলিশ টু বাংলা করবেন, এটা দিয়ে কি বুঝাচ্ছে এটা চলে আসবে সেরা গেমিং মাউস। তার মানে কি ভালো ভালো গেমিং মাউস নিয়ে আমি আর্টিকেল লিখবো। কি লিখবো, ভালো ভালো মাউস নিয়ে আমি লিখবো। কিভাবে লিখবো এটার জন্য আমি আউটলাইন তৈরি করতেছি। আউটলাইনটা কি, এই যেগুলো আমি দিব, যে কি কি লাগবে, কিভাবে করব, এই বিষয়গুলো যে প্রত্যেকটা এরকম দেখবো 10টা। এটা আমি ফ্রিতে এখানে পাচ্ছি, আমরা তো পেডে পাচ্ছি, ফ্রিতেও পাচ্ছেন, কিন্তু তখন ওয়েবসাইটে যেতে হবে আপনাকে। টুলটা আমাকে হেল্প করতেছে, যেহেতু আমি ওকে পে করছি, আর ফিচার এগুলো আছে, আমাকে প্রত্যেকটা আউটলাইন এভাবে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আমি প্রত্যেকটা আউটলাইন দেখে যেটা দরকার আমি ওইটা এখান থেকে জাস্ট কপি করতে পারি। পাশাপাশি উনি কি কি কোশ্চেন অ্যাড করছে, এফএকিউ করছে, এটা আমি নিতে পারতেছি। এই বিষয়গুলো হচ্ছে এখান থেকে দেখব, আউটলাইন তৈরি করব। তো এটাকে আমরা গত ক্লাসেই এই বিষয়টা দেখছিলাম, কিভাবে লিখবো, কি করব, একটা আউটলাইন তৈরি করছিলাম না, তাই না? একটা আউটলাইন তৈরি করছিলাম এবং বলছিলাম কন্টেন্ট লিখে আনতে। কে কে লিখছেন? স্যার আমি লিখছি। আচ্ছা, তাহলে আমাকে পাঠান, ওই ফেসবুকে পাঠান। স্যার গ্রুপে দিছি স্যার, একটু দেখেন। আচ্ছা, তাহলে আমি ওটা দেখ। হ্যাঁ, এখন দেখেন। সবাই দেখেন, আমরা যেটা হচ্ছে আর্টিকেলটা পাবলিশ করব কোথায়, ওয়েবসাইটে। তো অনেকের ওয়েবসাইট চলে আসছে, তাই না? তো ওয়েবসাইটে আমরা বলছিলাম লগ ইন করার জন্য ওয়েবসাইটের নামটা / তারপর কি দিতে হবে, WP অ্যাডমিন। এটা দিয়ে ওনার ইউজার নেম যা থাকবে তা দিবেন, আর পাসওয়ার্ডটা দিয়ে দিবেন যার যার থাকবে। ওইটা দিয়ে আপনি কি ইজিলি ঢুকতে পারবেন সাইটে। এই ওয়েবসাইটে যদি আমি আর্টিকেল পোস্ট করতে চাই, আমাকে বলছিলাম যে যেভাবে দেখানো হয়েছিল সবাই এটা ফলো করবেন। আপনি যেটা লিখছেন আর্টিকেল, এটা ওই ফরম্যাট ফলো করা হয় নাই, ঠিক আছে। এটা ফরম্যাট না, তার মানে এটা অ্যাকসেপ্টেবল না। ফরম্যাটটা কি ছিল, আমি প্রথমে বলছিলাম একটা টাইটেল দিবেন, তাই না? উপরে থাকবে কি টাইটেল, তারপরে বলছিলাম এখানে দিবেন একটা মেটা ডেসক্রিপশন, মানে এসইও যেটা বলছিলাম, এসইও ডেসক্রিপশন এটা দিবেন। তো ডেসক্রিপশনটা মনে করেন যে হ্যাঁ আমার এটা। তারপর বলছিলাম কি দিতে, কিওয়ার্ডটা উপরে থাকবে, তাই না? উপরে থাকবে কিওয়ার্ড, এভাবে সাজাইতে বলছিলাম। প্রত্যেকটা একটা বা 150 নাম্বারটা আর্টিকেল সবগুলো এভাবে সাজাইতে বলছিলাম। তো কিওয়ার্ডটা হচ্ছে কি বেস্ট গেমিং মাউস না এখানে আমাদের, তো আমরা মনে করেন এখানে দিয়ে দিলাম বেস্ট গেমিং মাউস। এটা হলো উপরের পার্ট, সবাইকে বলছিলাম এতটুকু রাখবেন। তারপরে হচ্ছে আমার আর্টিকেলে কি পাবে, ইউজার দেখতে পাবে যেটা টাইটেল, ধরেন এটাই টাইটেল। আর বলছিলাম সাথে মান্থ একটা নাম দিতে, যেমন এটা হচ্ছে কি নভেম্বর এত। না, ওটা সার্চ করলে তখন দেখা যাবে, নর্মালি আমার আর্টিকেলে আসলে ওটা দেখবে না, এই পোরশনটা ওইভাবে থাকবে না, কিন্তু এটা ওই
সার্চের জন্য কাজ করবে। আমরা এই জন্য এটা এমনি এমনি দিচ্ছি না, এটা আমাদের প্রয়োজন পড়বে এই জন্য দিচ্ছি। টাইটেল দিব, তারপর হচ্ছে এখানে ইন্ট্রো বলছিলাম তাই না, ইন্ট্রো সবারগুলো এভাবে সাজাতে বলছিলাম। অনলাইনে যারা আছেন তারা তো বুঝতেছেন তাই তো, স্ক্রিনও দেখতেছেন, এখন স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা ওকে। তাহলে আমি ইন্ট্রো দিলাম, এটা ইন্ট্রো দিলাম তাই না। তারপর বলছিলাম যে কি আসলে আমার একটা লিস্ট দরকার, এটা হলো আমার লিস্ট, ঠিক আছে, এটা হলো আমার লিস্ট, সেই লিস্টটা আমার দরকার। লিস্ট টপিক যেটা, এটা এখানে দিয়ে দিলাম, একটা টপিক দরকার, টপ পিক্স মানে আমার যে লিস্ট, আমি এটা দিয়ে কি দিয়ে দিব ওটা আমি করবো এখানে 1 থেকে 10 পর্যন্ত, 4 5 6 7 8 9 10। এখন যেমন আপনি কি লিখবেন এটা তো পাই ফেলছেন অলরেডি, পাইছেন না গত ক্লাসটা করলে, তাহলে আপনি বুঝে গেছেন আসলে আমি কি লিখবো। আমি যেহেতু রিসার্চ পেজে দেখছি, রিসার্চ পেজে কিন্তু আমি 10টা প্রোডাক্ট নিয়ে নিলাম, আউটলাইন করলাম, এই 10টা প্রোডাক্ট পাইছি না আমি আগেই, কি নিয়ে লিখবো এটা আমি পাইছি না, 1 নাম্বার আর্টিকেল হোক আর 150 নাম্বার আর্টিকেল হোক, পাইছেন তো। এখন কিন্তু আমি রিরাইট কারোটা করিনি, করছি। আমি ইন্ট্রোটা কিভাবে লিখছিলাম গত ক্লাসে দেখলাম, আমি 10 জনেরটা পড়ে ওটাকে বাংলা করে আমি আমার নিজের ভাষায় লিখলাম তাই না, নিজের ভাষায় মানে বাংলায় আমি লিখিয়ে এটাকে জাস্ট করে দিলাম কি ট্রান্সলেট করে দিলাম। তা করার পরে আবার আমি এটা প্ল্যাগেরিজম চেক করছি, গ্রামারের কোনো সমস্যা আছে কিনা বা প্রবলেম আছে কিনা। একটা হচ্ছে রিরাইট চেক করা, একটা হচ্ছে গ্রামারের সমস্যা, এই জন্য বলছিলাম গ্রামার লিখতে করতে। শুধু অন্য রিরাইট টুলে যদি দেখেন ওনারা শুধু প্ল্যাগারিজম আছে কিনা দেখবে, কিন্তু গ্রামাটিক্যাল এররটা দেখবে না। এটা আপনি গ্রামার লিখতে পাচ্ছেন এই প্রবলেমগুলো আছে কিনা গ্রামার লিখতে। তো আমি ইন্ট্রো পাইলাম, এখন আমি 10টা প্রোডাক্টের এখানে লিস্ট দিব। লিস্টগুলো আমি কোথায় পাবো, এই যে আমি যে ওনাদের সার্চগুলো দেখলাম, ওনাদের সাইডে দেখেন 1 থেকে 10টা কিন্তু দেওয়াই আছে, দেখছেন আছে না, এরও বেশি আছে। আমি এখান থেকে 10টা জাস্ট নিয়ে নিব, এই যে দেখেন 10টা লিস্ট, মনে করেন এই যে আমার লিস্ট, এই যে বেস্ট গেমিং মাউস রাউন্ড আপ অ্যাট এ গ্ল্যান্স, আমি টপিক না লিখে এটাও লিখতে পারি তাই না। তাহলে আমার লিস্টটা এখানে চলে আসলো, এই টপিক্সের জায়গায় আমি লিস্ট পাইলাম এটা। ওকে, আমার লিস্ট চলে আসছে। আপনি এই লিস্টটা নিজে নিয়ে নেবেন, এটা নেওয়া কি অনেক কঠিন? আর এটা যদি এখান থেকে না, আমি বলছি অ্যামাজনে গিয়ে সার্চ দিলেই, কিওয়ার্ডটা লিখে সার্চ দিলে প্রোডাক্টগুলো চলে আসতেছে। আপনি ভিডিও দেওয়ার নাই মনে না, আপনি একটু অন্যভাবে কালা কালা নজর দিয়ে চাই আছেন, মানে কেমন কনফিউজ লাগতেছে আপনাকে, কিভাবে পকেটে টাকা আসবে তাই তো। আচ্ছা, তাহলে আমরা আর্টিকেল রাইটিং বা কন্টেন্ট রাইটিং প্রসেসের প্রথম একটা পার্ট দেখলাম, এটা সেকেন্ড পার্টে আসি। প্রথম পার্টেও এগুলো নিয়ে আলোচনা করছিলাম। এখন প্রথম পার্টে বলছে আমি কি এই যে এটা নিয়ে এখন 300 ওয়াট, এটা নিয়ে 300, এটা নিয়ে 300, এটা নিয়ে 300, তাহলে এখানে 3000 ওয়াট হয়ে গেছে তাই না। এখন হচ্ছে আমি যে প্রত্যেকটার জন্য কি করব, এই যে এটা নামটা দিব এখানে, এটার আমি নামটা দিব এখানে, এটা হলো আমার প্রথমটা। এটার কি দিব, স্পেসিফিকেশন দিব তাই না। এটার কি কি স্পেসিফিকেশন আছে কোথায় পাবো, অ্যামাজনে। রিরাইট কিছু করা লাগতেছে এখন আমার, আমি যা কপি আমরা হুবহু মারতেছি না, আমি বলছি ওইখানে আপনি স্পেসিফিকেশন যদি থাকে এটার ওজন এত, আপনি লিখে দিবেন এটার ওজন এত পাউন্ড। এই যে ওর মতো হচ্ছে না, কিন্তু একটু আলাদা লিখতেছি না, এতটুকু কোনো প্রবলেম হয় না। এবং ওই ম্যানুফ্যাকচারার আপনাকে বলবে না আমারটা কপি করেন না, ওনারটা কপি করলে ওনার লাভ। এখন আমি কিন্তু আমার নিজের মতো লিখতেছি, এবং এই যে এইভাবে যদি লেখেন এটা কিন্তু সবাই দিচ্ছে, তার মানে কারোর প্রবলেম হচ্ছে না। স্পেসিফিকেশনটা আপনি আপনার মতো করে দিয়ে দিবেন, সবকিছু নিজের ভাষায় লেখা। আমি কারোরটা কিন্তু কপি করতেছি না, এখনো করলাম রিরাইট করলাম, কারোরটা রিরাইটও করি না, স্পেসিফিকেশন ওখানে পেয়ে গেছি। এখন হচ্ছে রিজন টু বাই যে এটা, ঠিক আছে, কেন কিনবো মানে যে প্রোস এন্ড ক্রনস, এটাকে আমরা ধরতে পারি প্রোস এন্ড ক্রনস। তো এটাকে আমি যদি একটু বোল্ড করি, একটু বড় করি, এটাকে আমি এভাবে দিলাম,
কেন কিনবো এটা আমি এখানে পাচ্ছি, এই যে অপশন দিয়ে দিচ্ছে, এটার ভালো দিক, রিজন টু অ্যাভয়েড, ঠিক আছে, এটা হচ্ছে কনস। হ্যাঁ, এটা আমি একটা বা দুইটা দিয়ে দিব, এই যে এখানে একটা দিয়ে দিল, ঠিক আছে, দিয়ে দেওয়া হলো। তারপরে আমি বলছিলাম এটা নিয়ে কিছু লিখবেন প্রথমেই, এই যে ওইটা যেটা ছিল, মনে করেন এটি আমার প্রোডাক্ট, আমি কিন্তু প্রোডাক্ট নিয়ে নেই, আমি জাস্ট একটা বোঝানোর জন্য দিচ্ছি আপনাদের, ঠিক আছে। এটা হলো ধরেন আমার প্রোডাক্ট, আমি এটা নিয়ে এখানে লিখতেছি, মনে করেন এটার একটা ইন্ট্রো দিলাম, স্পেসিফিকেশন দিলাম, রিজন টু বাই, রিজন টু অ্যাভয়েড, কমপ্লিট। এর ভিতরে আমার 300 ওয়ার্ড হয়ে যাবে। আপনি যদি আরো কিছু দিতে চান তারপরে দিলেন, লিংকটা কই দিতে হবে? এটা দিলেন, ঠিক আছে। তার পরবর্তীতে আমি এখানে 10টা মাউস দিচ্ছি না, জিনিসটা বুঝেন, আমি এই 10টা মাউসের আবার সিঙ্গেল প্রোডাক্ট হিসেবে রিভিউ করব, আলাদা আলাদা, এই প্রোডাক্টটাই, এই ব্র্যান্ডটাই আলাদা করব। যেমন এখানে কি ছিল নামটা, কি রেজার নাগা ট্রিনিটি, আচ্ছা আমরা যে প্রোডাক্ট নাম নিলাম এটার দিই রেজার, এটা মনে করেন এটা হচ্ছে আমার প্রোডাক্ট, এটার আমি এখানে শর্ট রিভিউ দিছি, তাই না। এটার আমি আলাদাভাবে একটা ডিটেল রিভিউ দিব, এইটার আবার লিঙ্ক এখানে করে দিব যে আমার ফুল রিভিউটা পড়েন, তাহলে আমার এখানে একটা আর্টিকেল হলো, আবার 10টা প্রোডাক্টের জন্য সিঙ্গেল রিভিউ, আর 10টা হলো, 10টা আর্টিকেল হলো না আলাদা আলাদা। এটা নিয়ে আমি আলাদা একটা রিভিউ লিখবো, এটার টাইটেল থাকবে এরকম, টাইটেল থাকবে এই যে রেজার কি বাসি, এটা কি নাম, লিক্স B3 রিভিউ, ওইটা আলাদা একটা প্রোডাক্ট হবে, একদম সেম সিস্টেমের। আমি এই যে এটা যেভাবে সাজাইলাম, তখন কিওয়ার্ড থাকবে এটা, টাইটেল থাকবে ওইটা, ওই হ্যাঁ। তাহলে 10টা প্রোডাক্টের 10টা আর্টিকেল হবে না আরো, এইখানে হচ্ছে একটা, কয়টা, 11টা, একটা কিওয়ার্ডের উপর বেস করে 11টা আর্টিকেল হয়ে যাচ্ছে আমার একই সাথে। ডিটেলস গুলো তো আমি পাচ্ছি, এই যে ডিটেলস গুলো অ্যামাজন থেকে নিব, এভাবে নিয়ে তখন ওইটারও আর্টিকেল করব এবং এটার লিঙ্ক এখানে করে দেব। তাইলে এটা যদি আমি করি, এটা আমার হয়ে যাবে সাইলো, যেটা আরো একটা ভালো টেকনিক আর্টিকেল র্যাঙ্ক করার জন্য। এই আর্টিকেলটা রিলেটিভ অনেকগুলো কিওয়ার্ড আমি পাচ্ছি না, অনেকগুলো আমাকে সাপোর্ট দিবে, ইন্টারনাল ব্যাকলিংক সাপোর্ট দিবে আমাকে। যেমন আপনি বললেন পিছনে দোকানদার এখন আমার সাথে একটু ঝামেলা করছে, একা গেলেন আর সাথে করে আর 10 জন নিয়ে গেলেন, দোকানদার কিছু, ওনারা কিছু বলুক বা না করুক, একটু দোকানদার একটু অন্যরকম বিহেভ করবে না, তখন একা গেলেন আর 10 জন সাথে, 10 জন কিছু বলবে না, চুপ করে দাঁড়ায় থাকবে আপনার সাথে, শুধু দোকানদার একটু অন্যরকম ভাবে আপনার সাথে বিহেভ করবে না, তখন দোকানদার ভয় পাবে না। তো যখন আপনার এটা একটা আর্টিকেল হলো এক ধরনের, কিন্তু যখন এটার সাথে আর 10টার লিঙ্ক সাপোর্ট পাচ্ছেন আপনি, ওইগুলা কিছু হোক বা না হোক, ওইটা র্যাঙ্ক হোক বা না হোক, কিন্তু এইটা তো আপনার একটা স্পেশাল ট্রিটমেন্ট পাবে। বুঝতে পারছেন কেন আমি এই 10টা যে দিচ্ছি এখানে, 10টা দিলাম না, 10টা, এই 10টা নিয়ে আবার সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ করবো। হ্যাঁ আছে, এটা উপকারিতা বুঝছেন, ওনারা আপনার সাথে গেল, কিছু করার দরকার নাই, তারপরও এটা একটা স্পেশাল ট্রিটমেন্ট পাবে, ইন্টার্ন লিঙ্ক একটা ব্যাকলিঙ্ক পাবে, ভালো একটা সাপোর্ট পাবে এটা, এবং ওগুলো এই আর্টিকেলগুলো আলাদা আলাদা কিন্তু র্যাঙ্কিং পাবে, তাই না। তাহলে আমি বুঝতে পারলাম যে আমি এখানে একটা আর্টিকেল লিখতেছি, কিন্তু আমার আসলে হয়ে যাচ্ছে 11টা। আমি যে বলছিলাম 150 আর্টিকেল লিখবেন, এর জন্য অনেক ভালো হয়ে গেল না। এখন যদি আপনি এরকম ভাবে 11টা করেন, তাহলে 150 দিয়ে ভাগ দিলে কতগুলো টপিকের উপর লিখলে 150 আসে, কথা বুঝেন নাই। আমার টার্গেট হচ্ছে 150 আর্টিকেল লেখা, 150 ভাগ 11টা, তাহলে 13টা যদি আমি কিওয়ার্ডের উপর লিখি, আমার 150 আর্টিকেল হয়ে গেল না প্রথম 3 মাসের। আর আমি বলছিলাম যে আমি যেভাবে দেখাচ্ছি 500 আর্টিকেল বিল করলে আগামী 1 বছর আপনার আর চিন্তা করতে হবে না কি বিষয় নিয়ে লিখবো, আমি আটকে যাবেন না। তাহলে মাত্র 13টা কিওয়ার্ডে লেখা হবে, তখন আরো তো কিওয়ার্ড আমার পুরো রয়েছে অনেক, ঠিক আছে। ওইটা যদি করেন তাহলে আরো এরকম বাড়বে। তো আমি এখন কি দেখলাম, প্ল্যানিং আমার চলে আসছে 11টা আর্টিকেল লেখার, কি নিয়ে লিখবো পাচ্ছি, কি লিখবো এটাও পাচ্ছি, তাহলে আমার প্রবলেমের সলিউশন হয়ে গেল না। এখন আমি কিন্তু এই পর্যন্ত রিরাইট একবারও করলাম না, করলাম, তথ্যগুলো পাচ্ছি আমি কোথায়, অ্যামাজনেই পাচ্ছি, অথবা আমার কম্পিটিটর সাইডেই পাচ্ছি। এই যে উনিও কিন্তু লিখতেছে এই বিষয়গুলো লিখবে, যে এইটা নিয়ে ধরেন এই যে রেজার কি ডেট
এটা নিয়ে লিখছে স্পেসিফিকেশন, এটা অ্যামাজনের সেম এরকমই আছে তাই না? আরো 10টা সাইডে যান, স্পেসিফিকেশন এটি থাকবে। যদি এখানে বলে এটা 6 গ্রাম, অন্য কেউ কি 10 গ্রাম লিখতে পারবে? এই জিনিসটা কপি করা যায়। হ্যাঁ, কিন্তু আপনাদের বলছি স্পেসিফিকেশন দিবেন, কিন্তু তাও নিজের ভাষায় আরেকটু অ্যাড করবেন, একটু অ্যাড করা ভালো। একটু অ্যাড করে দিবেন। আপনি লিখবেন যে এটার ওয়েট এত, তাই না? আপনি বাংলায় লিখবেন এই কথাটা, যে আমরা যে ট্রান্সলেটের বিষয়টা দেখলাম, এখানে চলে যাবেন বাংলায়। হ্যাঁ, লিখবেন এই মাউসটি কত, কোথায়, এই যে এত গ্রাম, তাই না? কোথায় গেল? এই মাউসটি এত গ্রাম ওজন, এই মাউসটির ওজন এত গ্রাম দিলাম, সাথে একটু লাইনার অ্যাড করে দেই। এটি খুবই হালকা, খুবই হালকা, ফুয়ের উপরে চলে যাবে, ঠিক আছে? এখন এটা আমি লিখতেছি কি, ইংলিশ না বাংলা, তখন বাংলা থেকে ইংলিশ করব। তো দ্য মাউস ওয়েটস এত গ্রাম, ঠিক আছে? ওই কই গেল? আচ্ছা, না আসবে। ইট ইজ ভেরি লাইট। আমি কি কারোটা কপি করলাম কিছু? আমি ম্যানুফ্যাকচার যে তথ্য দিচ্ছি, এখন দেখেন স্পেসিফিকেশনে উনি জাস্ট ওয়েটের করে একটু দিচ্ছে, আমি আর একটু বাড়ায় ফেললাম না? আমার তার একটু ইউনিক হলো না? এ হালকা না, মাউস তো হালকি থাকে। আমি কি মিথ্যা কথা বলছি? মানুষ জানুক, উনার জানার কথাই আমি লিখবো, সমস্যা কি? উনি তো আমার এখানে না পড়ে অ্যামাজনে যাইতে পারে, তা আমার এমন আসছে যেহেতু আমি ওই কথাই বলবো, পানি বলবো আমি, সমস্যা কি? পানি তো অল্প পানি হালকা হবেই, তো এরকমই মাউস এটা হালকা হবেই, জানো? তারপর আমি লিখলাম, আমার কন্টেন্টও বাড়তেছে, আমার তো একটা টার্গেট আছে, ইউনিক করতে হবে, একটু ইউনিক করা। এই যে আমি এই ইউনিকটা করলাম। এখন এটা হচ্ছে কি রাইট হ্যান্ডেড। এবার দেখেন মাউস তো রাইট হ্যান্ডেডই বেশি হয়, তাই না? তো এটাও লেখার কি দরকার, তাইলে তো জানার কথাই। তারপর লিখতেছে কেন? তারপর লিখতেছে না, আমরা করবো না, ঠিক করবো না। আচ্ছা, এখন আমি বুঝলাম, লেখা আমি যদি কপি না করি কারোরটা, তারপর আমি কি আর্টিকেল লিখতে পারতেছি না? প্রত্যেকটা টপিকের উপরে কি আমার কি অনেক বেশি কিছু লিখতে হচ্ছে? ইন্ট্রোডাকশন, যেটা ম্যানুফ্যাকচার বলে দিচ্ছে প্রোডাক্ট ইন্ট্রোডাকশন, আমি ওটা পড়ে বাংলা করে নেব। যেহেতু আমি বাংলা, আমরা নর্মালি একটু ভাবতে পারি, কিছু লিখতে পারি, আমি বাংলা করে এটাকে ট্রান্সলেট করবো। করার পর আবার একটু এডিটিং লাগলে করবো। আমরা এডিটিং পার্টটা আপনার লাগবে, না পারলে কাউকে প্রুফ রিডিং করাবেন, অন্য যারা পারে। এটা তৈরি হয়ে যাওয়ার পরে আপনার 4000 ওয়ার্ডের আর্টিকেল হয়ে যাচ্ছে। আর আপনার চাইলে ওই যে যারা না লিখতে পারেন তারা ভয়েস করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, এখন আমরা দেখতেছি এই যে জিনিসটা হয়ে গেল আমার পুরো আর্টিকেলটা। মনে করুন আমার আর্টিকেল কমপ্লিট। এখন আমি কি করব? পাবলিশ, এটা পোস্ট করব না? পোস্ট করার জন্য আমার ওয়েবসাইট আছে, এখানে আমি বলছিলাম যে এই যে পোস্ট অপশনে আমরা অ্যাড নিউ দিব। কি দেব? অ্যাড নিউ, একটা নতুন পোস্ট পাবলিশ করার জন্য। আচ্ছা, এটা দিলাম। কন্টেন্ট কিন্তু আমি সব জাস্ট এভাবে ডালাভাবে কপি করব না। এখানে পোরশন আছে, আমার ইন্ট্রো আছে, টাইটেল আছে। টাইটেলটা আমি এখান থেকে কপি করব প্রথমে। আসলে পাবলিশ করতে গেলে কি লাগে এবং অন পেজটা কিভাবে করবেন, এটা আমরা আজকে দেখতেছি। কন্টেন্ট রাইটিং এর পার্ট শেষ। হ্যাঁ, কন্টেন্ট রাইটিং আমার হয়ে গেল। যদি টেকনিকটা করি তাহলে আমি বেশি কিছু পারার দরকার নাই। ইংলিশে আমাকে এক্সপার্ট হতে হবে না। এই পর্যন্ত আসছে ইংলিশে এক্সপার্ট হইতে হয়েছে, কন্টেন্ট পাইছি না, কিন্তু কোয়ালিটি যে ব্যাপারটা, এটা অন্য বিষয়। একটা হচ্ছে একটা আমি বেসিক কন্টেন্ট লিখতে পারি একটা বিষয়, একটা হচ্ছে কোয়ালিটি। কোয়ালিটিটা আলাদা। ওকে, আমি তাহলে এখন এই যে এটা নিলাম, নেওয়ার পরে চলে গেলাম। এই যে আমি যখন নিউ পোস্ট দিলাম, এটা চলে আসলো। এখানে বললো কি অ্যাড টাইটেল। আমি বলছিলাম যে ফেসবুকে যেমন একটা পোস্ট করতে গেলে পারেন আপনারা করতে, এখানেও সেম। ওয়েবসাইট চালানো আপনাদের জন্য একদম ইজি হয়ে যাবে। তখন টাইটেলে আমি জাস্ট, এই যে আমার টাইটেল, এটাই তো টাইটেল, এটা টাইটেল না? আমি এটা ফার্স্ট টাইম পুরো দিব না। ফার্স্ট টাইম কি করব? আমার শুধু কিওয়ার্ডটুকু রাখবো।
ফার্স্ট টাইম টাইটেলে আমি পুরো দেবো না, কারণ আমি এখান থেকে কেন দিচ্ছি না, আমি এখান থেকে লিঙ্ক জেনারেট হবে, লিঙ্ক আমার এই পোস্টের জন্য একটা লিঙ্ক জেনারেট হবে, আমি এখানে যা দেবো সবগুলোই লিঙ্ক হয়ে যাবে। প্রথমবার যেটা দেবো আমি প্রথমবার এটা দেবো না, প্রথমবার জাস্ট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি প্রথমবার এটা দিয়ে আমি এখানে একটা পাবলিশ বাটন ক্লিক করে দিলাম। হ্যাঁ, এবার দেখেন এই যে লিঙ্কটা তৈরি হয়েছে না, এই লিঙ্কের জায়গাতে আচ্ছা আমি এটাকে একটা সেট আপ করে নিতে হবে প্রথমেই, ওটা হলো সেটিংয়ে চলে যেতে হবে, সেটিং, ঠিক আছে। এখানে ডিসকাশন না, ডিসকাশন না, রাইটিং রেডি। আচ্ছা, পার্মালিঙ্ক, এখন আমাদের পার্মালিঙ্কটা কিরকম হবে আমার ওয়েবসাইটে, এটা আমাকে আগে বুঝতে হবে। এখানে সবাই চলে যাবেন পোস্ট নেমে, যেটা প্রথম প্লেন থাকে ওই যে পি দিয়ে এত নাম্বার, আসলে নাম্বার আমার দরকার নেই, আমার দরকার হচ্ছে এরকম ভাবে পোস্ট নেম। এখান থেকে সেটিংয়ে চলে যাবেন পার্মালিঙ্ক, এখানে দিবেন পোস্ট নেম, এটাকে জাস্ট সেভ করে নেবেন সাইটের জন্য, তাহলে লিঙ্কটা আর ওই যে এরকম আসবে না, আসবে এবার অন্যরকম। আমি যদি এটাকে এবার রিফ্রেশ দেই, টাইটেলের সাথে আচ্ছা এটা দিলাম, আপডেট করলাম, আমার লিঙ্কটা জেনারেট হয়ে গেছে না। আমি যদি এখানে আরেকটা কিছু লিখি জাস্ট আবার আপডেট করার জন্য, লিঙ্কটা দেখার জন্য, আসলে লিঙ্ক কি হলো, এবার দেখেন এই লিঙ্কটা হয়ে গেছে না, লিঙ্কটা এখন খালি থাকবে, কিন্তু তারপরও এই যে এটার পোস্ট তৈরি হয়েছে, এই যে বেস্ট গেমিং মাউস, আসলে আমার টাইটেল এটা রাখবো, পাশাপাশি ইউআরএল থাকতে হবে, আমার টার্গেটেড কিওয়ার্ডটা, টার্গেট কিওয়ার্ড দিয়ে আমি এটা করলাম, এবং শর্ট হলো না, বেশি বড় হয়েছে, কিন্তু আমি যদি আগে দিতাম পুরো টাইটেলটা, তাহলে হয়ে যেত কি দ্য বেস্ট গেমিং মাউস ইন নভেম্বর, তাহলে কিন্তু ওই নভেম্বর আমি পরবর্তীতে আর ডিলিট করতে পারতেছি না ইউআরএল থেকে, করলে এটা আমার জন্য 4040 এরর হয়ে যাবে, ঠিক আছে। এটা আমি করে নিলাম, এখন আমি এটাকে এডিট করব, আমার তো এডিট করার অপশন আছে, এবার আমি পুরো টাইটেলটা দিয়ে দেবো এখানে। তারপরে আমি দেখি এখানে কি লিখছিলাম, এই যে ইন্ট্রো থেকে, এটাই তো আমার কন্টেন্ট পুরো বডি, তাই না। আমি এখান থেকে এটা পুরোটা নিয়ে নেব, নিয়ে এবার এখানে এসে পেস্ট করে দেব। আচ্ছা, আপনাদের আমরা মাইক অফ করে দিই, অন যখন প্রয়োজন পড়বে করে নেবে। আচ্ছা, আমি কন্টেন্টটা এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এটা মনে করেন আপনার কন্টেন্ট সাজানো, ডিজাইন করা যে ব্যাপারটা আপনার করবেন আর কি, যে ডিজাইনের ব্যাপারটা কিরকম থাকবে, যেমন স্পেসিফিকেশন গুলো আপনি চাইলে এইভাবে ধরে এটাকে লিস্ট করে দিতে পারবেন, এই যে লিস্ট, এই সাজানোর যে ব্যাপারটা, এটাকে একটু বোল্ড করা, এটা আপনারা করতে পারবেন, ঠিক আছে। আমি সাজানোটা দেখাচ্ছি না, জাস্ট এখানে অপশন আছে, করে নিতে পারেন চাইলেই, এই যেমন রিজন টু বাই, এগুলো যেগুলো কি ফোকাস করতে যে হ্যাঁ। ওয়ার্ডগুলো ওগুলো একটু ধরে আপনারা চাইলে এভাবে এটা এগুলো লিস্ট করে দিতে পারেন, এই যে এডিটিং এর যে ব্যাপারটা আমি জাস্ট দেখাচ্ছি আসলে করবেন কি। আমরা এখন এটা করে ফেললাম, এখানে দিলাম একটা আর্টিকেল লিখলাম কিওয়ার্ডের উপর বেস করে, এখন আমি এটা পাবলিশ করার জন্য এখানে আসলাম, এখানে আপডেট দিলাম, বলছিলাম এর সাথে একটা ইমেজ দরকার আমার, তাই না। এখন না, আমি যদি যেহেতু করছি আগে গুলো খালি, এবার দেখি এটা নিয়ে এরকম চলে আসছে, তাই তো। এখন আমার থিমের ডিজাইনটা যেরকম থাকবে ওইরকম ডিজাইন এখানে আসবে, থিমের ডিজাইনটা এখন এরকম আছে, এখনো তিন দেন না ঠিক আছে। একটা বেসিক থিমে দেওয়া আছে, আমি জাস্ট দেখতেছি আসলে কিভাবে হয়। এখন আমার দরকার কি একটা ছবি, তাই না, এখন একটা ছবি দরকার। আসলে এবার আমরা চলে যাব আসলে আর্টিকেলটা অন পেজ এসিও যে ব্যাপারটা বলছিলাম, অন পেজ এসিও আমরা এখন কি কোন পেজে আছে, অন পেজ না অফ পেজ, অন পেজ। এখন অন পেজের জন্য আমাকে সাহায্য করবে কি, প্লাগইনস, টুলস। তো এই জন্য আমরা এটাতে কি ইনস্টল করছিলাম, আমরা একটু দেখে আসি এটাতে কি প্লাগইন ইনস্টল করছি আমরা। এই পর্যন্ত সেম ওয়েব টু বনের মতো। হ্যাঁ হ্যাঁ, ওয়েব টু যারা করছেন তারা তো এরকম জানেনি, এই সিস্টেমে এতটুকু এরকম হয়। আচ্ছা, প্লাগইনস, আমরা কি কি প্লাগইনস অ্যাড করছি এটা দেখি। এখানে
ইওস এসইও বা এই জাতীয় কিছু করা আছে? এটা তো নাই। নাই। তার মানে আমাকে এখন ইওস এসইওটা ইনস্টল করতে হবে, এজন্য অ্যাড নিউতে করব। যেহেতু আমি ম্যানুয়ালি এখন অন পেজ এসে করে আমার জন্য অনেক টাফ হয়ে যাবে জিনিসগুলো খুঁজে বের করা, কয়বার কিওয়ার্ড ইউজ করছি এটা তো আমি জানি, আর কি কি সমস্যা আছে আমি জানি। আমার তো এখন কোনো প্রবলেমই দেখাচ্ছে না, দেখাচ্ছে কোনো সমস্যা আছে এখানে? আমরা এখন করব কি অন পেজ এসইও, আমরা প্লাগইন ইনস্টল করার আগেই দেখছি, আবার আমরা প্লাগইন ইনস্টলটা এখানে করে নেব। অ্যাড নিউতে করলাম, এখানে লিখে দিব ইওস্ট, ছাগল বাংলায় করা ইওস্ট, ইওস্ট বা ইউএস এসইও আপনি যাই লেখেন ইওস্ট চলে আসবে। এই যে ইনস্টল করে নিলাম, অ্যাক্টিভ করব, প্রসেস আগেই দেখছি আমরা। করার পর আমরা বলছিলাম এখানে চলে যাব সেটিং, আর যেহেতু আগে এটাতে করা আছে একবার, হ্যাঁ, তার মানে এখানে আমরা সেটিং এ চলে গেল, আমাকে বলবে কি, ফার্স্ট টাইম তো আর বলবে না, দেখি ফার্স্ট টাইম বলে কিনা। রুলস দেবে অপারেট করার জন্য। হ্যাঁ, আচ্ছা এখন আমি এখানে এই পেজটাকে এবার রিফ্রেশ দিই। এখন এই পর্যন্ত কোনো সমস্যা আছে? ইউজ প্লাগইন নাই, সমস্যা ধরতেছে না, এটাকে আমি এবার একটু রিফ্রেশ দিই। এইবার ইউজ প্লাগইন এর সাথে চলে আসছে। এবার দেখেন একটু মুখটা বেজার করে রাখছে না, তার মানে ডাল মে কুছ কালা হ্যায়, তাই না? ওই যে একটা বলে না এসি প্রদিউন দয়া ডাল মে কুছ কালা হ্যায়, এখন বলতেছে এটা এসি প্রদিউন হয়ে গেছে, সোচ না পারেগা। ও এখন বলতেছে যে হ্যাঁ এখন কোনো সমস্যা আছে, এবার এটাকে দেখতে হবে। আচ্ছা এখন দেখেন এখানে বলছে কি, রিডেবিলিটি অ্যানালাইসিস নিডস ইমপ্রুভমেন্ট, এসইও অ্যানালাইসিস নিড ইমপ্রুভমেন্ট। এখন আমরা এটার জন্য হেল্প নেব। এই যে এটা ইউএস প্লাগইনের, এই যে দেখেন আমরা এটাকে একটু নিচে করে দিই, এপাশে নিয়ে যাই। এই যে এটাকে আমি করলাম, হ্যাঁ, করার পর এটা নিয়ে আসছে কি ফোকাস কিওয়ার্ড। আমি কি দিছি কিওয়ার্ড? ফোকাস কিওয়ার্ড দেই নেই, তার মানে এখন ফোকাস কিওয়ার্ড এটা না, এটাকে আমি দেব। এটার উপর বেস করে এবার আমাকে আচ্ছা এর ভিতরে অপশন যেগুলো আছে এখানে দেখেন ব্লগ আছে, পোস্ট আছে, একটা ওকে হয়ে গেছে। ইমপ্রুভ ইউর পোস্ট উইথ এসইও ইউস্ট এসইও। আচ্ছা আমরা এখানে গেলাম, আমি এখানে দিছি কি ফোকাস কিওয়ার্ডটা দিলাম, তারপরে একটু বলতেছে না, এবার ঠিক আছে মনে হয়, কিছু কিছু আসতেছে আমার ভিতরে। ওকে, অ্যাড সিনোনিম, আমি সিনোনিম অ্যাড করতে পারি। আউটবাউন্ড লিংক নাই, ইমেজ নাই। এখন এই যে নাই যে ইমেজটা, এটা আমাকে কে ধরিয়ে দিচ্ছে? যে রেড বাটন দিচ্ছে না, আমি কিন্তু অন পেজে করব কি কি করতে হবে এটা আমি আগেই বলছি, আমাকে হেল্প করবে। এটা হচ্ছে একটা এআই বেসড টুলস, এটা আমাকে বলে দিবে, রিকমেন্ড করবে। আমার এখানে কোনো ইমেজ আছে আমি দিছি, তার মানে একটা ইমেজ দরকার, আমি এখন বেস্ট মাউস দিয়ে একটা ইমেজ তৈরি করব, গেমিং মাউস। আপনারা ক্যানভা দিয়ে করে নেবেন, আমি জাস্ট দেখানোর জন্য আমি একটা ইমেজ নিচ্ছি, এটা করবেন না আপনারা। আমি জাস্ট একটা ইমেজ, স্যাম্পল একটা ইমেজ নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এটা আপনারা বানাই নেবেন, আমি জাস্ট এটা দেখার জন্য। এই পোস্টটা আমি ডিলিট করে দেবো, জাস্ট দেখানোর জন্য আপনাদের দেওয়া। আমি এই যে এটার ফাইল নেমটা না, এখানে আমি কিওয়ার্ড দিয়ে দিব, আমার মেন কিওয়ার্ডটা বেস্ট গেমিং মাউস। আমার মেন কিওয়ার্ড ফিচার্ড ইমেজে দিব, এটা হচ্ছে আমার ফিচার্ড ইমেজ। হ্যাঁ, আমি এটাতে কিওয়ার্ডটা দিয়ে দিব, ইমেজটা যেটা বানাবো। তখন আমি চলে যাব এখানে আমার পোস্টের ভিতরে। তো এই যে ইউএসটের এখান থেকে আমি বের হয়ে সেটিংয়ে চলে যাব। সেটিং, এটা হচ্ছে আমার সেটিং পোস্টের। এখানে দেখেন ফিচার্ড ইমেজ নামে একটা অপশন আছে। কিভাবে আসলাম আবার দেখেন, আমি যদি কোনো কারণে এখানে থাকতাম, আমি চলে যাব এই যে সেটিং, এখানে লেখা আছে, এখানে চলে গিয়ে পোস্ট ব্লগ দুইটা আছে, আমি চলে যাব পোস্টে, এখানে গিয়ে ফিচার ইমেজ, সেট ফিচার ইমেজ, এখানে ক্লিক করব। করার পরে বলতেছে ড্রপ টু ফাইল টু আপলোড অথবা সিলেক্ট ফাইল। এই যে ইমেজ আমি তো আগে কিওয়ার্ড দিয়ে দিছি। পাশাপাশি এখানে একটা চাচ্ছি কি অল টেক্সট, এটা গুরুত্বপূর্ণ। এখানেও আপনার ইমেজের
আপনার এটার জন্য যে কিওয়ার্ডটা আপনি সিলেক্ট করছেন এটা দিয়ে দিবেন, বেস্ট গেমিং মাউস। ইমেজের উপরে ওকে, একটা রাখলে ওই ফিচার ইমেজটা চলে আসছে। এবার আমি যাই, আবার আমাকে উনি কি বলতেছে শুনি। এসইও অ্যানালাইসিস। এবার ইমেজ দেখেন, এগুলো হচ্ছে কি গুড রেজাল্ট, মানে 10টা আমার জন্য ভালো হয়ে গেছে। কিওয়ার্ড ডেনসিটি ঠিক আছে, আমি এখানে যে কিওয়ার্ডগুলো ইউজ করছি ডেনসিটিটা এখন ঠিক আছে, না থাকলে বলে দিত কিওয়ার্ড ডেনসিটির প্রবলেম। আমার এই কাজগুলো হচ্ছে। তারপরে কিফ্রেজ লেন্থ ঠিক আছে, কিফ্রেজ ইন ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনে কি আমি দিছি? কোথায় দিছি? এই যে এখানে বেস্ট গেমিং মাউসের যে এটা আছে, আমি যদি সার্চ করি এটা ফাইন্ড বেস্ট গেমিং মাউস 16 বার ইউজ করা হয়েছে, তাই না? এখন যদি আমি 16 বার ইউজ না করতাম, 16 বার যদি ইউজ না করতাম তাহলে কি হতো আমি দেখি। এখানে বেস্ট গেমিং মাউস যেখানে যেখানে লেখা আছে আমি এটাকে বাদ দিয়ে দেবো, এখন রিপ্লেস করব। কি খোঁজো? বেস্ট গেমিং মাউস লিখে দাও, শুধু মাউস, MOUSE মাউস। ওকে, এইবার আমি এই টেক্সটটাকে আবার বসাবো এখানে নিয়ে, বোঝার জন্য আসলে কি হচ্ছে জিনিসটা। প্রবলেম থাকলেই না আপনি শিখবেন, তাই না? এইবার হচ্ছে আমি এটাকে এখান থেকে ডিলিট করে দেবো, শুরু থেকে শেষ পর্যন্ত নাই করে দেবো এটাকে। এবার আমি দিয়ে দিলাম, কিওয়ার্ডটা আমার বসানো নাই ঠিক মতো। এবার ইমেজের মধ্যে কি ফেস দিছি এটা আমার জন্য এখন ঠিক আছে, তাই না? এটাকে যদি এবার আপডেট দিই আমি, এবার একটু এটাকে রিলোড দিই। অন পেজ এসইও আমি কি নিজ থেকে করতেছি না আমাকে সাজেশন দিচ্ছে আমি করতেছি? অন পেজ এসইওটা টোটালি আমাকে ইওস্ট এসইও প্লাগইন আমাকে সাহায্য করতেছে করার জন্য। এটা ফ্রি, এটা পেড ভার্সনও আছে, এটা আরো সাহায্য করবে বেশি। এখন আমরা ফ্রিতে করি, জাস্ট কি করছি একটু আগে ইনস্টল করে নিছি। এইবার দেখেন এসইও অ্যানালাইসিসে প্রবলেম আছে এখনো, আর রিডিবিলিটিতে একদম সেরকম প্রবলেম আছে। কি বলতেছে? 10টা কাজ করছি, ইমেজ দিছি, এখন দিলাম না একটু আগে, না দিলে প্রবলেম দেখাতো। ফাউন্ড 11 বার, 11 বার এখন পাইছে, আমরা কি বাদ দিই নাই? না না, ওইখানে নাই, আইটার ভিতরে নাই। আবার রিফ্রেশ দিই। এইবার দেখাবে কি আছে। আচ্ছা, এখন আপনারা দেখেন আরেকটা জিনিস, আউটবাউন্ড লিংক করি নাই, আমরা একটা আউটবাউন্ড লিংক করে দেব একটা রিলেটেড জায়গায়। FPS মনে করেন FPS প্লেয়ার্স, এটাকে আমরা একটা বাহিরের কোনো সাইটকে লিংক দিব, এক্সটার্নাল লিংক যেটাকে বলে। তো আমরা এখানে আন্দাজে একটা দিয়ে দিচ্ছি, জাস্ট google.com চেক, মানে দেখার জন্য এটা যদি আমি দেই ঠিক হয় কিনা। ঠিক আছে, এটা একটা লিংক করলাম, হয়ে গেছে। তাহলে আমাকে বলছে আউটবাউন্ড লিংক দিতে, আমার মাথায় রাখতে হবে না, ও বলে দিচ্ছে, সমস্যা শেষ। ইন্টারনাল লিংক আমি আমার ওয়েবসাইটে এক জায়গাতে লিংক দিয়ে দিব। ঠিক আছে, তো ওয়েবসাইটকে লিংক দেওয়ার জন্য আমি এখানে একটা আলাদাভাবে লিখি, এই সাইটের নাম আব্দুল গাইড। এখানে একটু দিয়ে দেই, ইউ ক্যান চেক কি আর্টিকেল, মোর আর্টিকেলস similar like this at Abdul's Guide। এইখানে আমি দিয়ে দিলাম কপি করে লিংকটা, তাহলে একটা ইন্টারনাল লিংক পেয়ে যাবে, যেহেতু আমার এটা নিজের পেজের জন্য, তাই না? এখন দেখেন এখানে প্রবলেম চলে গেছে। এবার হচ্ছে মেটা ডেসক্রিপশন দেওয়া হয় নাই। আচ্ছা, মেটা ডেসক্রিপশনটা আমাকে দিতে হবে। এখন মেটা ডেসক্রিপশনটা কিভাবে দিব? রিডেবিলিটি, এগুলোর প্রবলেম,
আচ্ছা, এখন আমি নিচে চলে যাই আর্টিকেলের শেষে। এখানে দেখেন ইওস এসইও এর পুরো একটা ট্যাব চলে আসছে। এখানে আমি যে ফোকাস কিওয়ার্ডটা উপরে দিয়েছিলাম যেটা এখানে চলে আসছে, তারপরে প্রিভিউ দেখাচ্ছে কিভাবে আসবে। এই যে এখানে মেটা ডেসক্রিপশন দেওয়া নাই, আমি আগে লিখছিলাম না এখানে এসইও ডেসক্রিপশন, এটার নাম হচ্ছে মেটা ডেসক্রিপশন। এবার আমি এটার নাম চেঞ্জ করে দিব প্রত্যেকটাতে। এবার আমি লেখার সময় মেটা ডেসক্রিপশন দিব। এবার আমি বুঝতে পারতেছি আসলে মেটা ডেসক্রিপশনটা কোথায় যায়। ঠিক আছে, প্রত্যেক আর্টিকেলে এবার আপনার এখানে এসইও এর পরিবর্তে দিবেন মেটা ডেসক্রিপশন। এটাকে আমি কপি করব। এখন মেটা ডেসক্রিপশনের কিন্তু আবার একটা রিকোয়ারমেন্ট আছে, আছে না? এখানে কি দেখাচ্ছে? বেশি হয়ে যাচ্ছে। শর্টের ভিতরে রাখি। আচ্ছা, এটার জন্য এখানে তো আসতেছে পাশাপাশি ইওস প্লাগইনই তো আলাদাভাবে থাকবে। সেটিং, ইমেজ দেওয়ার জায়গায় লিখে রাখছি। একটা দেখি মেটা ডেসক্রিপশন, এটার হয়তো ইন্টারফেসটা চেঞ্জ করছে একটু। মেটা ডেসক্রিপশন যেটা দিবেন এটার লেন্থ, আপনার লেন্থটা দেখতে হবে যে আসলে কতটুকু লেন্থে লিখবেন। তো এখানে বলছে কি 155 থেকে 160 ক্যারেক্টার। আমি যেটা লিখছি কত হয়েছে? 78, তাই না? এটা আমি আরো যদি বাড়াই, এটা ওয়ার্ড দেখাচ্ছে, ওয়ার্ড ক্যারেক্টার না। ক্যারেক্টারের উপর মানে প্রত্যেক ওয়ান পিস। হ্যাঁ, DTHE এখানে 3টা ক্যারেক্টার। ঠিক আছে, আমাকে এভাবে দেখতে হবে। তার মানে আমি এখানে লিখছি 160টা ধরছি, কিন্তু ধরছি অন্যটা। এখন তাইলে ওইটা আবার কাউন্ট করব কিভাবে? এটা এখন কাউন্ট করব। এখানে আমার দেওয়া যে এখানে তো অলরেডি চলে আসতেছে, আমাকে এটা ইওস প্লাগইনই আমাকে হেল্প করবে। কিভাবে করবে? এই যে আমি যখন এটা বেশি চলে গেছি, আমি ধরেন এই পর্যন্ত বাদ দিলাম, এখনো বেশি আছে, তাই না? কাউন্ট হইলে ভালো। হ্যাঁ, কাউন্টটা এখানেই তো দেখায়, কিন্তু এটার মধ্যে নতুন ফিচার আসছে কিনা। এবার আমাকে গ্রিন দেখাচ্ছে, তার মানে ঠিক আছে। যে বক্স এখনো বাকি আছে, এটা আমি দেখতেছি এখনো আমার যায় নাই। ঠিক আছে, এই যে যত কম হবে আসবে, কিন্তু আমার এই মেটা ডেসক্রিপশন আমার মেন কিওয়ার্ডটা দিতে হবে। এই যে বেস্ট গেমিং মাউস, তো আমি এখানে লিখে দেই দ্য বেস্ট গেমিং মাউস। আমি এটা এইভাবে দিচ্ছি জাস্ট বোঝানোর জন্য আমার মেটা ডেসক্রিপশন কিওয়ার্ডটা থাকবে। আপনারা মেটা ডেসক্রিপশন যখন করবেন ওইভাবেই করবেন যাতে কিওয়ার্ডটা ন্যাচারালি ইনপুট করা যায়। আমি জাস্ট বোঝানোর জন্য যে এখানে আমার কিওয়ার্ডটা লাগবে, এটা দিলাম। তাহলে এটারটাও ঠিক আছে। এবার খালি আছে। হ্যাঁ, এবার আমি চলে যাই। এবার এসইও অ্যানালাইসিসে দেখেন তো কি হচ্ছে। 14টা অ্যানালাইসিস আপনাদের নরমালি করবে, সবগুলো ঠিক আছে। এবার কি মুখে হাসি ফুটছে, তাই না? আমরা এক ক্ষুধার্তকে খাবার দিয়ে দিছি, সেই রকম হাসি দিয়ে দিছে, একদম দাঁত 32টা বের করে। আপনাদের যখন এরকম 32টা দাঁত বের হবে তখন অন পেজের জন্য এই যে এসইও অ্যানালিসিস ঠিক আছে, অন পেজের কাজটা আপনারা ঠিকমতো করছেন, রুলসগুলো ফলো করছেন, ঠিক আছে, কিওয়ার্ডগুলো ঠিকমতো দিচ্ছেন জায়গায় জায়গায়, টোটাল বিষয়গুলো বলছে এখানে। এখন আপনি চাইলে এই যে অ্যাড রিলেটেড কি পেজ, এটা নেওয়ার জন্য আপনাদের প্রিমিয়াম দিতে হবে। আপনাকে রিলেটেড অনেকগুলো দিতে দিবে না, আপনি 15-20টা রিলেটেড কিওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন ম্যানুয়ালি। এবার পেজে আমাকে আটকে দিচ্ছে, যে আমি কি আটকে যাব? আমাকে আটকানো এত সোজা, তাই না? আমি কি করব? এবার রিলেটেড কিওয়ার্ডগুলো খুঁজে বের করে আমি আমার আর্টিকেলে বিভিন্ন জায়গাতে যেখানে যেখানে আমি ঢুকাইতে পারবো ওখানে দিয়ে দিব। এখন আমরা চলে যাই রিডেবিলিটি। আসলে পড়ার জন্য আমারটা কতটুকু ভালো, কি হয়েছে। কনসিকুয়েটিভ কি consecutive sentences the text contains two instances where three or more consecutive sentence start with the same word। একদম সেম ওয়ার্ড দিয়ে আমার অনেকগুলো 3টা জায়গায় শুরু হয়েছে। এই যে এখানে বলতেছে চোখ, হাইলাইট করবে, আমার খোঁজারও দরকার নেই। আমি বলছি কেন, এটা আমাকে হেল্প করবে। এই যে হেল্প করার জন্য আমি কোথায় খুঁজবো, কোন জায়গায় প্রবলেম আছে, ম্যানুয়ালি খুঁজতে সমস্যা না। আমি এখানে চোখ তুলে দিলাম, মানে চোখটা এখানে দিয়ে দিলাম, তাহলে এটা কোথায় আছে প্রবলেমটা আমি এবার প্রত্যেকটাতে যাব। এভাবে হাইলাইট কোন জায়গায় হচ্ছে, হাইলাইটটা দেখেন
উপরে মনে হয় তার উপরে ছিল স্যার এই যে। উপরে আরো নিচে, এই যে জায়গাগুলোতে, দেশতে শুরু হয়ে যায় সবগুলো। তাই না? এটা তো থাকবে। না না, আমি এখন তো এইভাবে দিব না। আর যদি মনে হয় যে না এটা আমার জন্য ঠিক আছে, তার মানে ঠিক। গ্রেড দেব আর এরকম আচ্ছা, মনে করলাম এটা আমার জন্য ঠিক আছে, এটা দরকার, এটা প্রবলেম না। পরেরটা যাব, সাব হেডিং ডিস্ট্রিবিউশন। ইউ আর নট ইউজিং এনি সাব হেডিং। সাব হেডিং কি? এই যে আমি এখানে দিয়ে দেব বেস্ট গেমিং মাউস রাউন্ড আপ। তো এইটাকে আমি করব, এখন টেক্সট আছে, এটাকে আমি করে দেব কি হেডিং। এই যে হেডিং, সাব হেডিং চলে আসছে একটা। তো এরকম ভাবে সাব হেডিং জায়গায় জায়গায় করতে হবে। এই যে প্রোডাক্টের নাম, এটা হবে কি সাব হেডিং। প্রত্যেকটা প্রোডাক্টের নাম এরকম সাব হেডিং দিয়ে দেব। এই যে এটাও দিয়ে দেব কি এরকম ভাবে আমাকে এই যে এটা সাজাতে হবে। প্রত্যেকটা প্রোডাক্ট 10টা প্রোডাক্ট, 10টা প্রোডাক্ট আলাদা সাব হেডিং হবে। তখন আমাকে এই যে প্রবলেমটা দেখাবে না। ওয়ান সেকশন অফ ইউর টেক্সট ইজ লঙ্গার দেন 300 ওয়ার্ড। একটা সেকশনে আমার 300 ওয়ার্ডের বেশি টেক্সট আছে, এটাকে আমাকে কি করতে হবে? সাব হেডিং করতে হবে। মানে যে আমি লিখতেছি এর ভিতরে যদি সাব হেডিং না থাকে কোনটায়, তখন এটা দেখাবে যে কন্টিনিউয়াসলি চলে তো খালি যাবেন এরকম না, মাঝখানে কিছু সাব হেডিং দিতে হবে। রিডারের জন্য এটা ভালো। এটা কিন্তু রিডিবিলিটি প্রবলেম, পড়তে সুবিধা হয় যখন সাব হেডিং গুলো দেওয়া হয়। এই যেমন এটাকে আমি যদি সাব হেডিং করে দেই তাহলে পড়তে সুবিধা হবে না মাঝে মাঝে। এবং যে আমি যেটা বলছিলাম স্পেসিফিকেশন গুলো যদি আমি লিস্ট করে দেই, দেখতে সুন্দর লাগবে না? একটু দেখতে অন্যরকম লাগবে না একবার? এইভাবে এই কাজগুলো আমাকে করতে হবে। তারপর ট্রানজিশন ওয়ার্ড ইউজ অনলি এত পার্সেন্ট। আমার পুরো কন্টেন্টকে বেস করে বলতেছে ট্রানজিশন ওয়ার্ড গুলো এত পার্সেন্ট করতে। এই যে এখানে আমি যে লিখলাম, ট্রানজিশন ওয়ার্ডটা যদি না বুঝেন তাহলে এখানে ক্লিক করে দিবেন, তাহলে নিয়ে যাবে ট্রানজিশন ওয়ার্ড সম্পর্কে আপনাকে বুঝাবে কি ট্রানজিশন ওয়ার্ড, হোয়াই এন্ড হাউ টু ইউজ দেম। এই যে পুরো বিষয়টা বলবে। বাট, সো, বিকজ, ঠিক আছে, এগুলো হচ্ছে ট্রানজিশন ওয়ার্ড। এগুলো ঠিকমতো ইউজ করা। এখানে যেমন বাট দিয়ে করা আছে যে ট্রানজিশন ওয়ার্ড, তাই না? এগুলো আমার কি বেশি হয়ে গেছে, কমাইতে হবে। হ্যাঁ, এরকম জায়গা থেকে আমি তাহলে কম ইউজ করব বেশি হয়ে গেলে। আচ্ছা, এই যে কাজগুলো যদি আমি করি, প্রথমে কিওয়ার্ড দিলাম, কিওয়ার্ডটা ঠিকমতো আমার আর্টিকেলে যতবার দরকার কিওয়ার্ড ডেনসিটি যদি আমি ঠিকমতো দিই তাহলে এটা ঠিক হবে, নয়তো ভুল দেখাবে। কতবার দিব এটা আমার পুরো কন্টেন্টের লেন্থের উপর বেস করে এটা নির্ধারণ হবে। আমাকে এখানে বলে দিচ্ছে সবকিছু, তার মানে সবকিছু করলে আমার ঠিক হবে, নয়তো বা প্রবলেম হবে। এখন আমি যদি ট্রানজিশন ওয়ার্ডটা ঠিক করতে চাই, প্যাসিভ ভয়েস এগুলো ঠিক আছে, সাব হেডিং ট্রানজিশন ওয়ার্ড আমি কোথায় জানি দেখলাম ট্রানজিশন ওয়ার্ড এই জায়গাতে আছে, তাই না? আচ্ছা, এখান থেকে বাদ দিয়ে দিই জাস্ট আমি বুঝার জন্য। জাস্ট ই করে দিই, এই যে বুঝার জন্য যে আসলে কি হচ্ছে, এটার পুরো বাতি দিয়ে দিই। এখানে কোথায় আছে ট্রানজিশন ওয়ার্ড দেখি। এই দেখেন এবার চলে আসছে 22%। আমাকে এটা কমাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, উল্টা করতেছি আমরা, কমাইতে বলে নাই। কি বলতে চাইতেছে এটা আমার বুঝতে হবে। আমাকে বলছে বাড়াইতে, আমি আর কমাইতেছি। এই যে বলছে ইউজ মোর অফ দেম, আরো বাড়াইতে হবে। তো জায়গায় জায়গায় ধরেন আমি ইচ্ছা করে জায়গায় জায়গায় দিয়ে দিই। এবার না, এখন আমাদের টপিকটা ঠিক করার জন্য আমি দিব, কিন্তু গামার উল্টাপাল্টা করবো না, আমি জাস্ট বোঝানোর জন্য এটাকে কিভাবে ঠিক করব। না, রিডেবিলিটিতে একটু প্রবলেম এটা হবে আর কি, ঠিক মতো দেওয়া। ট্রানজিশন ওয়ার্ড তো শুধু বাট না, আরো আছে। সেন্টেন্স এটা দিলে সেন্টেন্সটা পড়তে আর একটু সুমধুর হয়।
ঠিক আছে, এটা দিলে আমার অন পেজ এসইও হয়ে যাবে এটাতে। এখন অন পেজ করার জন্য আমি কি করলাম বলেন তো, স্টেপটা কি ছিল? আমি একটা কন্টেন্ট লিখলাম, এখানে এসে দিলাম, তাই না? তারপর আমি কি করছি, লিঙ্কটাকে একটু সুন্দর মতো যাতে হয় এই জন্য কি করছি, প্রথমে একটু ট্রিক অবলম্বন করলাম, করার পরে কাজগুলো করলাম, একটা ছবি দিলাম, ছবিতে অল টেক্সট ইউজ করলাম। এখন আমি আরো যদি ছবি দিই, প্রত্যেকটার জন্য কিন্তু একটা করে ছবি দিব, আবার 10টা প্রোডাক্টের জন্য আরো 10টা ছবি দিব। মানে কি মাউস যে জায়গায় সিলেক্ট করবেন ওই জায়গায় পিকচারটা যে এই যে এটা, হ্যাঁ, এটার পরে আমি কি করব, এখানে আসবো, এই যে প্লাস চিহ্ন আসে দেখেন, আমি যখন এখানে রাখতেছি তাই না প্লাস, তখন আমি এখান থেকে ইমেজ দিব। তাহলে আমি এই ইমেজটা নিই এক জায়গা থেকে, ইমেজ, ধরেন এটা, আমি এটা এইভাবে নিচ্ছি, কিন্তু আপনারা ডাইরেক্ট এভাবে কপি করবেন আরেকজনেরটা। তখন এটাকে একটু ডিজাইন করে নিতে হবে, ক্যানভাতে নিয়ে ডিজাইন করে নেবেন আলাদা। এটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে, নাম। তখন এই যে আপলোড, ওই ছবিটা দেব, এই চলে আসছে। এরকম 10টার জন্য 10টা প্রোডাক্ট দিবেন। এখন কিভাবে সাজাবেন, সাজানোর বিষয়টা অন্য অন্য সাইটগুলো ফলো করবেন, ওরা কিভাবে করছে। হ্যাঁ হ্যাঁ, অ্যামাজন থেকে নিয়ে একটু এডিট করতে হবে, হুবহু দিবেন না, একটু এডিট করে দিবেন। এডিট করার জন্য তো ইজি, ক্যানভাতে নিলেই সুন্দর মতো লিখতে পারতেছেন, ডিজাইন করতে পারতেছেন, করে দিবেন। ফলো করবেন যে ওনারা দেখেন কিভাবে করতেছে। এই দেখেন উনিও ছবি ইউজ করছে, তাই না? বেশি কিছু করছে, মাস নেন না দিলে দেখেন এখানে বেশি কিছু করছে। এই সাইটটা কিন্তু র্যাঙ্কিং এ আছে, এবং এখান থেকে যে টাকা আমরা বলছিলাম, যারা এই রেঞ্জের ওয়েবসাইট তৈরি করে তারা মাসে কত দেখছিলাম আমরা, কত কামায়, 5 থেকে 10 এরকম একটা দেখছিলাম না, লাখে ইনকাম করতেছে। তাহলে কাজ কি অনেক বেশি করছে, অনেক কঠিন। না না, কঠিনের জায়গা কিন্তু আস্তে লাগবে ভাই, এগুলা 3-4টা আর্টিকেল পোস্ট করার পরে ইজি হবে। একটা মেন বিষয় কি, আসলে আমরা যে কোনো বিষয় স্কিল, এই যে উনি যা এই ওয়েবসাইটটা যে করছে, উনার আর আমার মধ্যে পার্থক্যটা কোথায়? না না, উনার আর আপনার মধ্যে পার্থক্যটা কোথায়? উনি শিখছে স্কিলগুলো কি মানুষ জন্ম থেকে শিখে আসে? আসার পর একটা নির্দিষ্ট সময় শিখে না, নির্দিষ্ট সময়টা এখন আপনার এখন শেখার। আপনি যখন শিখে ফেলবেন তখন উনার আর আপনার মধ্যে পার্থক্য তো বেশি থাকলো না, হয়তো একটা অভিজ্ঞতার পার্থক্য থাকবে, করতে করতেই তো অভিজ্ঞতা হবে, তাই না? এখন আপনি বুঝে গেছেন আসলে আর্টিকেলটা উনি কিভাবে লিখছে। যে আর্টিকেলটা দেখেন বেশি কিছু স্পেসিফিকেশন, রিজন টু বাই, রিজন টু অ্যাভয়েড, আর এই যে ডেসক্রিপশন একটা। জহির রায়হান যেহেতু আপনি বিখ্যাত গল্প লেখক, আপনি পারবেন না এই যে এতটুকু লিখতে, একটা নাম, স্পেসিফিকেশন, প্রোস এন্ড প্রনস, আর এটা নিয়ে একটা বর্ণনা। ইজি না জিনিসগুলা? আমি রিরাইট না করলেও পারতেছি এখন, যদি বাংলা থেকে ইংলিশে কনভার্ট করি। মহিদুল, লেখা সম্ভব আর্টিকেল? আর্টিকেল কই তোমার? গত ক্লাসে বলি না আর্টিকেল লিখানতে, কোথায়? স্যার মেইন ক্যান্ডিডেট গত ক্লাসে হার্ড মনে আছে। অনেক টপিক আলোচনা করছেন তো তাই জন্য একটু ইয়ে হয়েছে মানে না, বিষয়টা হলো একটা টপিক আপনি প্রথমবার শুনলে হার্ড মনে হবে, তাহলে আপনি ভিডিওটা 10 বার শুনতেন। দুইবার দেখছি স্যার, দুইবার না, 10 বার দেখলে কিন্তু এক টপিক 10 বার শুনছেন, তাইলে জিনিসটা হার্ড মনে হবে না তখন। এটা স্যার পারফেক্ট সেকেন্ড স্যার এটা বসায় দেখাইছে। এটা গত ক্লাসে তো এরকম বসে এরকম ওয়েবসাইটে বসা নাই। এটা বসায় যে কোন আর্টিকেল অনেক ইয়ে হয়েছে। না না, আমি তো বলছি যে এটা আজকের ক্লাসে আসবে। গত ক্লাসে এই পর্যন্ত দেখছি, আজকের ক্লাসে এই পর্যন্ত আসছে। তো আজকের ক্লাসে আমরা এটা ধরতে পারি যে একটা কমপ্লিট একটা আর্টিকেল পাবলিশ করা, আমরা পাবলিশ করে ফেলছি, এটা আমরা দেখতেও পাচ্ছি এখন, তাই না? এবার আমরা যদি এটা রিফ্রেশ দিই তাহলে দেখেন, এবার তাকান, এদিকে তাকান। আমরা এটা এখন ইন্ডেক্সের জন্য দিইনি, এটা রেডি না, আমরা তো প্র্যাকটিস দেখাইতেছি আগে। আপনার আগে পুরোপুরি শিখতে হবে। যে ইমেজটা চলে আসছে, এখানে লেখা আসছে, এই যে গেমিং মাউস আসলো,
আমি এটাকে আপডেট দিই নাই, পরবর্তীতে দিয়া এই ইমেজ দিয়ে আপডেট দেওয়া হয়নি মনে হয়। এবার আবার দেখি, এই যে দেখছেন এবার দেখতে একটু অন্যরকম সুন্দর লাগতেছে না ছবি দেওয়ার কারণে। আর যদি এটা ভালো মতো ফরম্যাটিং করে, যেমন এখানে যেরকম করা, এর চেয়ে কি অন্য কোথায় যেন ফরম্যাটিং করছিলাম, আচ্ছা এটা আমরা করে নেই। এরপরে স্পেসিফিকেশন এরকম আছে, এটাকে আমরা লিস্ট করে দিলাম। তারপর এটাকে একটু বোল্ড করে দেই। রিজন টু বাই, বাটন অ্যাড করব কিভাবে? ওইটাও ইজি। বাটনের ভিতরে লিংক ওইগুলো ইজি। প্রোস এন্ড ক্রোনস অ্যাড করার জন্য আলাদাভাবে প্লাগইনসও আছে। ধরেন আমি এখানে চলে গেলাম, প্লাগইনসে যদি আবার যাই, এটাকেই আমি আর একটু কিভাবে ভালো মতো করতে পারি, অ্যাড নিউতে দেব। প্রোস এন্ড ক্রোনস এর জন্য আলাদা প্লাগইনস আছে। প্রোস, আচ্ছা শুধু প্রোস লিখে সার্চ দিই, এই যে দেখেন আছে না, এটাকে আমি ইনস্টল করে নেই, অ্যাক্টিভ করে নিলাম। এইবার আমি আমার এখানে চলে আসলাম, এটাকে আপডেট করে যতটুকু করছি, এই জায়গাতে এটাকে রিফ্রেশ দিলে এই প্লাগইনসটা আমরা এখানে অ্যাড করতে পারবো। তাহলে প্রোস এন্ড কনস এখানে আছে, স্পেসিফিকেশন গেল। এইবার এখানে এসে আমি এই যে এখানে কি করব, নতুন একটা অ্যাড করব, লিখবো ওই যে প্রোস, PROS, এই যে প্রোস এন্ড কনস, এটা আমি এখানে অ্যাড করলাম। করার পর বলতেছি কি ইন্টার প্রোস এন্ড কনস। আচ্ছা এখানে আমি আমার যে প্রোস এন্ড কনস গুলো আছে এগুলো আমি এখান থেকে দেখে দেখে লিখে দিব। এটা এক নাম্বারটা। এখানে আমি টেক্সটও করতে পারবো, ওই যে রিজন টু বাই যদি আমি উঠিয়ে রাখতে চাই, রিজনস রিজনস টু বাই, আর এখানে দিলাম রিজনস টু অ্যাভয়েড। এই দেখেন জিনিসটা বুঝেন কিভাবে কি হচ্ছে, জিনিসটাকে আর একটু কিভাবে সুন্দর করা যায়। আর অ্যাভয়েডের জন্য এটা কেটে দেবো, এবার জাস্ট কেটে দিয়ে আপডেট দিব। আমরা দুইটাই রাখতেছি, একটা হচ্ছে লেখা আর একটা হচ্ছে এটা ডিজাইনের সাথে, তাহলে আমরা বুঝতে পারবো। এই দেন এটা দেখতে সুন্দর লাগবে না এটা দেখতে সুন্দর লাগে, এটা না। এখন এই জায়গাতেই ইন্টার প্রোস এন্ড কনস, এই জায়গাতেই আমি কি চাইলে আরো কিছু লিখতে পারতেছি না। তো আমার জন্য এটা ইজি হয়ে যাচ্ছে জিনিসগুলো এগুলো দেওয়া। তো বাটন অ্যাড করার জন্য এরকম প্লাগইনস অ্যাড করলে চলবে, এরকম আছে, সবই একদম এরকম সুন্দর মতো দেখাবে। দেখেন প্রোস এন্ড কনস একটু অন্যরকম লাগতেছে, তাই না? পুরো ভাব চলে আসতেছে এখন। এই যে এখানে একটু আমরা একটু লিস্ট করলাম, দেখতে সুন্দর লাগতেছে। আমি এই যে ডিজাইনের যে ব্যাপারটা, এটা আপনারা আপনাদের মতো ডিজাইন করে নেবেন। ডিজাইন না করলেও যে হবে না এরকম না, ডিজাইন করলে একটু দেখতে সুন্দর লাগে। র্যাঙ্কিং এর ডিজাইনের সাথে এই যে ডিজাইনের সাথে র্যাঙ্কিংটা অতটা না, কিন্তু রিডেবিলিটিটা ভালো, কারণ রিডার তো পড়তে আসবে। সার্চ ইঞ্জিনকে ট্রিক করে র্যাঙ্কিং এ গেলে তা চলবে না, রিডারের কথা ভাবতে হবে। তো এই যে এইভাবে দিলে কিন্তু রিডার দেখতে সুন্দর লাগতেছে, চোখের একটা মজা বলে না, এরকম টাইপের দেখতে একটা আলাদা রকম ফিল আসবে। এই দেখেন এখানে গ্রিন সিগন্যাল দিচ্ছে, তার মানে আমার এসইও ঠিক আছে। এখন অন পেজ এসইও ঠিক হয়ে গেছে। তো অন পেজ করা খুব কঠিন না, জাস্ট আমাকে বলে দিচ্ছে আমি ওটা করতেছি, খুব কঠিন তাই না? তার মানে বুঝলাম কি আমরা অন পেজটা খুবই একটা ইজি, যদি আমার কাছে ম্যাটেরিয়ালস গুলো রেডি থাকে।
যেগুলো আরো ইজি করে দেয় এগুলো। হ্যাঁ, এটাই তো আপনাদের জন্য ইজি করে দিবে জিনিসটা, এটাই দেখানো হলো। অন্য এটা অল্টারনেটিভ আছে, কাজগুলো সেমি করবে। আর যারা করে ওই যে দেখতেছেন যে এত এত ডলার কামাইতেছে, এই যে আমরা একটা সাইট দেখলাম না, 7 লাখ 8 লাখ ডলার কামাইতেছে, উনিও এসইও প্লাগইনস ইউএস প্লাগইনস ইনস্টল করেন ওনার সাইটে। কিভাবে জানলাম বলেন তো? উনি তো সব বলে দেয় কি কি করছে, কয়জন রাইটার নিয়ে করতেছে, কি কি প্লাগইনস করছে ওখানে বলে দিচ্ছে, কিন্তু ওনারটা পেড করা। হ্যাঁ, পেড করবে ফার্স্টে তো আর 7-8 লাখ টাকা আসলে পেড করতে সমস্যা আছে? না স্যার। 4-5 হাজার টাকা লাগে, করে ফেললো। তো এই যে এটা দিয়ে আপনার জাস্ট এটাই এনাফ। ওই যে আপনি বলতেছেন আরো লাগবে ওরকম কিছু লাগবে না, এটা করলেই হবে। ঠিক আছে, অন পেজ এসে তো এখন আমার রিডেবিলিটি আমি ঠিক করবো বলেই দিচ্ছে, কিন্তু আমার কি করতে হবে না করতে হবে। আর আমি যেটা দেখলাম যে আসলে এই যে অন পেজের জন্য এসইও অ্যানালাইসিস, যেটা এখানে আমার কিওয়ার্ড একটু প্রবলেম আছে। কি রিপ্লেসিং সাব হেডিং ইউজ মোর, আমি যে সাব হেডিং গুলো দিলাম এতে কিওয়ার্ড যথেষ্ট নাই এখন, প্রবলেম। তো এখানে এটা প্রবলেমটা বের হয়েছে, আমি এটা যদি করি তাহলে এই প্রবলেমটা সলভ হবে। আসলে আমাকে বলে দিবে এই কাজগুলো করলে অন পেজ এসইওটা ঠিক মতো করতে পারবেন। এখন কি বুঝতে পারছেন অন পেজ এসইওতে আমি কি করব, আর্টিকেলের ভিতরে কি করতাম এটা বুঝে গেলাম। এখন অন পেজ এসইওর ভিতরে আরেকটা জিনিস আপনাদের প্রয়োজন লাগবে, ওটা হলো সার্চ কনসোল, গুগল অ্যানালাইটিক্স, এগুলো ঠিক করা। এগুলো ঠিক না থাকলে তো র্যাঙ্কিং এর জন্য আপনার কাজ হবে না, হবে। আমরা নেক্সট ক্লাসের জন্য বাকি যে সেটআপগুলো অন পেজ এসইওতে বাকি যে সেটআপগুলো দরকার এইগুলো দেখব। আর নেক্সট ক্লাসে কন্টেন্ট, সবার হাতে যাতে কন্টেন্ট থাকে একটা করে এই ফরম্যাটে, নিজের মতো করেন না। কিন্তু আমি আগেই বলছি, আমি আউটলাইন কিন্তু আগেই দিয়ে দিচ্ছি কি লিখবেন, কিভাবে লিখবেন। এভাবে এরকম ভাবে যে 10টা প্রোডাক্ট লিখবেন, ঠিক আছে, দিয়ে 10টা প্রোডাক্টের 300 করে ওয়ার্ড করে আনবেন, পারবেন? আচ্ছা, এখন আমি পোস্টটা করলাম না, আমি দেখি কতগুলো পোস্ট করছি। আমি এখানে চলে যাই, এই যে পোস্ট, অল পোস্ট, যতগুলো পোস্ট আমার সাইটে করা আছে, এই যে প্রথমে ছিল হ্যালো ওয়ার্ল্ড ডামি, আর একটা আছে এটা। এখন আমি এটা রাখতে চাই না, আমি এটা ডিলিট করে দিব। ডিলিট করলাম, একদম পুরোপুরি পার্মানেন্টলি হয় না, এটা ট্রাশটা চলে গেছে, এই যে ট্রাশ, এখান থেকেও আমি ডিলিট করে দেব। তাহলে আমার সাইডে থাকলো না। তো এই পোস্টের ভিতরে আপনি চাইলে অ্যাড করতে পারেন, চাইলে আবার দেখতে পারেন। ঠিক আছে, আর্টিকেল রাইটিং নিয়ে আমরা গত ক্লাসে যা দেখলাম, এই ক্লাসে মোটামুটি একটা কি কম্পিটিশন আসছে না। এখন আমার আর্টিকেল লিখতে সমস্যাটা কি হবে বলেন তো এবার, আর এবার কি সমস্যা দাঁড়াতে পারে? কিওয়ার্ড পাইছি, আমি কিওয়ার্ড পাইছি, আমার কি নিয়ে লিখতে হবে জানতেছি, রিসার্চ পেজে কি নিয়ে লিখবো এটা জানতেছি। এবার প্রবলেম কি হবে বলেন, আপনাদের কি আর সমস্যা হতে পারে এবার আর্টিকেল লিখতে গেলে? লিখে আনলে পরে হয়তো আর সমস্যা বের হতে পারে, তখন হয়তো বলতে পারবেন। তাহলে আপনারা এই কাজটি করেন, কারণ কেন করবেন, এটা আমার লাভের জন্য না। আপনি আর্টিকেল লিখে আনলে কিন্তু আমি আর্টিকেল শিখবো না, আপনি লিখলে আপনি শিখবেন এবং বলতে পারবেন আসলে প্রবলেম কোথায় পড়ছি, ওইটা আমি হয়তো সলভ করে দিতে পারবো, তাই না? ওটা বললে ওটার আমি একটা ব্যবস্থা নিব কিভাবে সলভ করবেন। আগেই বলছি প্রবলেম বের করলে আমি এটা সমাধান বের করতে পারবো, প্রবলেম না থাকলে কি সমাধান। এখন আমি কি রিসার্চ করা শিখে গেছি, আর্টিকেল লিখবো, কি লিখবো, কিভাবে লিখবো সব জানলাম। এখন নিজে না লিখলে তো প্রবলেম বের হবে না। আমার জন্য যেটা সমস্যা না, আপনার জন্য সমস্যা হতে পারে না। এখন আপনি আর্টিকেল লিখলে প্রবলেম পড়বেন। এখন বললেন না আমার অর্ডার আসছে কালকে এসা, মানে নেক্সট ক্লাসে এসা অর্ডার আসলো, আর্টিকেল লিখতে বেশি সময় লাগবে না, একটা সময় বের করতে হবে আপনাদের, ঠিক আছে? আর আপনাদের যেহেতু আমরা অন পেজ এখন আছে, অফ পেজে ব্যাকলিংকের তো সবাই ক্লাস হয়েছে জানেনই, মাল্টিপল টাইম ক্লাস হয়েছে না ব্যাকলিংক নিয়ে, তো গেস্ট পোস্ট নিয়ে তো হয়েছে, কাজ করতে তো সমস্যা হওয়ার কথা না। সমস্যা কি? সাজায় নেওয়া, হ্যাঁ, মানে ফাইলটা একটু সাজায় নেওয়া যে কি লিখবো।
আচ্ছা, তাহলে আমাদের এই ক্লাসের যে আমাদের বিষয়বস্তু ছিল তা তো পাইছেন। তোমার কি হয়েছে? কি ফেরত হয়েছে? ডিসমিস করা দিছো। কিসে? আমি দিছি নরমাল বেসিক 10টা। আর গেস্ট কোর্স তুমি 52 টাকা করে। না আছে বেশিরভাগই তোমার গেস্ট কোর্স পেয়ে। আচ্ছা শোনেন, এই ক্লাসের এই পর্যন্ত তাহলে থাকলো। নেক্সট ক্লাস